তরুণ। বেতার ম্যাগাজিন। প্রকৃতি জুড়ে এখন শরতের শুভ্রতা। নদী পার কিংবা বিস্তীর্ণ জলাধারের কোল ঘেঁষে মেখে আছে কাশফুলের সাদা রং। সেই সাথে আকাশ জুড়ে টুকরো টুকরো মেঘের যুগলবন্দি। প্রসারিত দিগন্ত রেখা যেন ক্যানভাসে আঁকা কোনো একটা ছবি। জীবনের চলমান ব্যস্ততায় হয়তো প্রকৃতির এই সৌন্দর্য চোখ মেলে দেখার অবকাশ আমাদের নেই, কিন্তু চারপাশটা যখন শরতের এমন অপরূপ সাজে সেজে ওঠে, সেই মোহনীয় সৌন্দর্যকে উপেক্ষা করার সাধ্য আছে কার? সুপ্রিয় শ্রোতা, আজ সোমবার 23 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ বাংলাদেশের প্রখ্যাত বরেণ্য শিক্ষাবিদ, কবি ও লেখক আবু হেনা মোস্তফা কামালের 35তম মৃত্যুবার্ষিকী। বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য 1987 সালে তিনি 21 পদকে ভূষিত হন। প্রিয় মনীষীর স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। সেই সাথে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস বা সাংকেতিক ভাষা দিবস হিসেবে। পৃথিবীতে প্রায় 7 কোটির বেশি বধির মানুষ রয়েছে, তাই তাদের ভাষার প্রয়োগ ও ব্যবহারের ক্ষেত্রে সাংকেতিক ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2017 সালের ডিসেম্বর মাসে বধির মানুষদের অধিকারকে দৃঢ় করতে জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস বা সাংকেতিক ভাষা দিবসের উপর গুরুত্ব আরোপ করে। 2018 সাল থেকে 23 সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় এই বিশেষ দিবসটি। শ্রোতা বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই রয়েছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্রা। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা ও সংকলন করেছেন আমান চপল। বিশ্ববিচিত্রার শুরুতেই জানাবো হোয়াইট জেন্টলম্যান ক্লাবের খবর। এটা মূলত ডিজনিল্যান্ডের ক্লাব 33 এর মতোই একটি ক্লাব। পৃথিবীর সবচেয়ে অভিজাত ক্লাব হিসেবে ধরা হয় এটাকে। লন্ডনে অবস্থিত ক্লাবটিতে শুধুমাত্র সমাজের অভিজাত শ্রেণীর মানুষেরই পদচিহ্ন পড়ে এটিতে। অবশ্য ক্লাবটির শুরুর ইতিহাস ভিন্ন কথা বলে। ফ্রান্সিস বিয়াঙ্কো নামের এক লোক এটা তৈরি করে নতুন ধরনের চকলেট বিক্রির জন্য, অথচ এটা এখন পৃথিবীর সেরা ক্লাবগুলোর একটি। এই ক্লাবের সদস্য হওয়া রীতিমতো একটি সম্মানের বিষয়। আপনার যতই টাকা থাকুক, তবু আপনি চাইলেই সদস্য হতে পারবেন না। 1000টা কাজ খড় পুড়িয়ে আপনাকে এই ক্লাবের সদস্য হতে হবে। কিন্তু মজার বিষয় হলো কি জানেন, এই ক্লাবে তা কেউই জানে না, জানে কেবল এর সদস্যরাই। বিশ্ববিচিত্রায় এবারে জানাবো মেন ও ইদ হিল সম্পর্কে। সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এক বিস্ময়কর নাম এই মেন ও ইদ হিল। এটা আমেরিকার ইয়র্কশায়ারে অবস্থিত। এটা একটি মিলিটারি বেজ যা ইকল্যান্ড গ্লোবাল স্পাই নেটওয়ার্কিং এর সাথে সংযুক্ত। আমেরিকা আর ইংল্যান্ডকে ইন্টেলিজেন্স সাপোর্ট দেওয়ার জন্য এটা তৈরি করা হয়। ধারণা করা হয় পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক মনিটরিং স্টেশন এখানেই রয়েছে। তবে পুরো জায়গায় চারপাশে নিরাপত্তা ব্যবস্থা এতটাই জটিল যে সাধারণ মানুষের ওই পুরো এলাকা ঢোকা একেবারে অসম্ভব হয়ে পড়ে। রোমাঞ্চ প্রিয় মানুষের কাছে এই জায়গাটি আজও এক কৌতূহল হয়ে রয়েছে। কেউ যদি এই মেন ও ইদ হিল সম্পর্কে ধারণা করতে চায়, তবে তা আকাশ কুসুম কল্পনাই হয়ে রবে। বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই। আমাদের এই বিশ্বে প্রতিদিন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান ঘটনা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া এসব ঘটনার কিন্তু আমাদের জন্য নিতান্তই অতীত নয়, বরং তা হয়ে ওঠে আমাদের জ্ঞান আর অভিজ্ঞতার খোরাক। আর তাই সারা বিশ্বের সবখানে খবরাখবর রাখাটা এখন আমাদের জন্য যেমন আরও অপরিহার্য হয়ে উঠেছে। আর বিভিন্ন মাধ্যমে খবর রাখা এমন যেন ঠিক নিয়ম করে চায়ের কাপে চুমুক দেওয়ার মতোই আনন্দদায়ক। সুপ্রিয় শ্রোতা, আমাদের এবারের পরিবেশনায় প্রাত্যহিক বিশ্বে ঘটে যাওয়া ঘটনাবলীর সংকলন নিয়ে চলতি বিশ্ব। সংবাদটি সংকলন করেছেন মাসুদ করিম, পড়ে শোনাচ্ছেন কুনুজ শিকদার।
চলতি বিশ্বে আজ শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করব। স্বাভাবিক পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে অনুরা কুমারা দিশানায়েকের জয়কে রাজনৈতিক ভূমিকম্প বলা হতো, কিন্তু এবার অনেকে বামপন্থী রাজনীতিবিদকে ভোটের দৌড়ে শক্তিশালী অগ্রগামী হিসেবে আখ্যা দিয়েছিলেন। তার জয় শ্রীলঙ্কারদের জন্য বড় আশ্চর্য ছিল না। ৫৫ বছর বয়সী দিশানায়েকে ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোটের প্রধান, যার মধ্যে রয়েছে তার জনতা বিমুক্তি পেরামুনা যে ভিপি, যা পিপলস লিবারেশন ফ্রন্ট। অনুরা কুমারা দিশানায়েকের জয়ের ফলে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা প্রথমবারের মতো একটি শক্তিশালী বামপন্থী মতাদর্শের নেতার নেতৃত্বে একটি সরকার দেখতে পাবে। এনপিপির একজন জ্যেষ্ঠ নেতা এবং সাংসদ হরিণী অমরাসুরিয়া বলেছেন, এটি পরিবর্তনের জন্য একটি ভোট। তার কথার সঙ্গে মিল পাওয়া গেছে। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি এবং দুর্নীতি বিরোধী অভিযান থেকে একটি আমূল পরিবর্তন সাধিত হয়েছে। দিশানায়েক শিগগিরই পার্লামেন্ট ভেঙে দিয়ে পার্লামেন্ট নির্বাচন দেবেন বলে আশা করা হচ্ছে। ১৯৭০-এর দশকের শেষের দিক থেকে উদারীকরণ এবং মুক্ত বাজার নীতি গ্রহণ করা একটি দেশে তার জোটের নীতি বাস্তবায়ন করা তার জন্য একটি চ্যালেঞ্জ হবে। ২০২২ সালে বিধ্বংসী অর্থনৈতিক সংকটের ওপর জনগণের ক্ষোভের ঢেউ দেখা দিয়েছিল। তখন মূল্যস্ফীতি বেড়ে যাওয়া এবং বৈদেশিক রিজার্ভ খালি হয়ে যাওয়ার কারণে শ্রীলঙ্কা থেমে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে দেশটি খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানির জন্য অর্থ দিতে অক্ষম হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটি দেউলিয়া ঘোষিত হয়। তারপরই এলো এনপিপির এই দুর্দান্ত বিজয়। সরকারের অর্থনীতি পরিচালনার বিরুদ্ধে একটি নজিরবিহীন গণ অভ্যুত্থানের কারণে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসেকে ২০২২ সালের জুলাইয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ঐতিহাসিক দ্বিতীয় দফা গণনার পরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছে বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিশানায়েক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি বার্তায় ৫৫ বছর বয়সী দিশানায়েক শ্রীলঙ্কানদের বলেছেন, এই জয় আমাদের সকলের। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য দিশানায়েক ম্যানুফ্যাকচারিং, কৃষি এবং আইটি সেক্টর বিকাশের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন চলতি বিশ্ব। আমাদের দৈনন্দিন জীবনে আনন্দটাই হয়তো সবচেয়ে বেশি। কাজে, সম্পর্কে কিংবা একাকিত্বে সবটাতেই যেন আনন্দের সন্ধান। তাই তো নাচ, গান, নাটক, সিনেমার মতো বিনোদনগুলির সাথে আমাদের কিন্তু আত্মার এক গভীর বন্ধন তৈরি হয়। বিনোদনের মতোই এর সাথে যুক্ত সৃষ্টিশীল ও প্রতিভাবান মানুষগুলোর প্রতি আমাদের ভালোবাসা সমানভাবে বিকশিত হয়। একটি গানকে যেমন আমরা ভালোবাসতে পারি, তেমনি একজন গায়ক বা গায়িকাকেও আমরা হৃদয়ের গভীরে ধারণ করতে পারি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের আয়োজন নন্দিতজন। আমাদের আজকের আয়োজনে থাকছেন বাংলা গানের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুনের একটি সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন লায়লা পারভিন কেয়া। বাবা বলেই ছেলে নাম করবেই, সারা পৃথিবী তাকে মনে রাখবে। বাবা যেন কিভাবে বুঝিয়ে গেছিলেন ছোট্ট ছেলেটি তার যখন বড় হবে অনেক অনেক নাম করবেন। প্রিয় শ্রোতা, ঠিক বুঝে গেছেন আমি কাকে নিয়ে আজকে গল্প করতে চাইছি। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন সঙ্গীত তারকা আগুন। গল্প করব তার সাথে। সঙ্গীত তারকা আগুন, আপনাকে সুস্বাগতম। থ্যাংক ইউ কেয়া, কেমন আছো তুমি? খুব ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলচ্চিত্রকার, সঙ্গীতজ্ঞ প্রয়াত খান আতাউর রহমান এবং নজরুল সঙ্গীতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত নীলুফার ইয়াসমিনের একমাত্র ছেলে তো আপনি। গল্পের শুরুটা একটু করি। শিল্পী আগুনের বেড়ে ওঠাটা কোথায় হয়েছে? বেড়ে তো উঠেছি ঢাকাতেই। তারপরে জন্মস্থানটা ঢাকায়? হ্যাঁ, জন্মস্থান ঢাকায়। আচ্ছা, তারপরে তো গানে আসা। আমার ম্যাট্রিকের পরে আমরা একটা ব্যান্ড ফর্ম করি, সেই ব্যান্ডটার নাম হচ্ছে সাডেন। সেই সাডেন দিয়ে আমার যাত্রা শুরু। সাডেনের অ্যালবাম বের হলো যখন, তখন একটু বিভাগীয় শহরগুলোতে বেশ নামডাক হলো যে আগুন নামের নতুন একটা গায়ক এসেছে। আচ্ছা, এই যে আগুন নামটা একটু ডিফারেন্ট নাম, সচরাচর দেখা যায় না, কিন্তু কেন হলো? এটা কার দেওয়া ছিল? আমার জন্ম হয়েছে 1971 সালের 9 ফেব্রুয়ারিতে। তো 71-এ যখন আমার জন্ম হয়েছে তখন চতুর্দিকে আগুন জ্বলছে বাংলাদেশে, স্বাধীনতা যুদ্ধ, এবং সেই পটভূমিতে আমার বাবা আমার নাম রাখলেন আগুন। গানটা আগেই ছিল, কিন্তু অভিনয় কি বাবার হাত ধরেই তো আসা?
হ্যাঁ, আমার যখন 7 বছর বয়স তখন কবি জসিমউদ্দিনের উপর একটা ডকুমেন্টারি ফিল্মে আব্বা প্রথম আমাকে কাস্ট করেন। আমি জসিমউদ্দিনের ছোটবেলার ভূমিকায় অভিনয় করি। এগুলো আসলে না বুঝেই হয়েছে সবকিছু। 1997 সালে এখনো অনেক রাত, এই ছায়াছবিতে কিন্তু আমরা শিল্পী আগুনকে দেখেছি, বাবার হাত ধরেই আসা ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই ছবিতেও বাবা আমাকে দিয়ে একটা মুক্তিযোদ্ধার চরিত্র করিয়েছিলেন। তো অল ক্রেডিট গোজ টু আব্বা, বিকজ তখন আমি এই অভিনয় জিনিসটা একেবারেই বুঝতাম না, আব্বা করিয়ে নিয়েছেন আমাকে দিয়ে। এভাবেই আমার অভিনয়ের যাত্রা শুরু বলা যেতে পারে। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। বাহ, দুই দুয়ারি ছায়াছবির গান। আর আমার ভুল না হলে মাকসুদ জামিল মিন্টুর সুরে এটা। সুরে, আর কথাটা হুমায়ুন আহমেদ নিজেই লিখেছিলেন। আচ্ছা আচ্ছা, এই গানটা একটু শুনতে পারি? মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। প্লেব্যাক সিঙ্গার, সঙ্গীত তারকা আগুন, টার্নিং পয়েন্ট হিসেবে যে মুভিতে কাজ করা। একদম একদম। আলম চাচা একদিন ফোন করে আমার মাকে বললেন, ভাবি আপনাদের ছেলেটারে আমাদের দিয়ে দেন। তো আম্মা বলল যে আপনাদেরই তো ছেলে, নিয়ে যান। তো আমার সাথে যখন কথা হলো তখন আমাকে বললো যে প্লেব্যাক করবা নাকি। আমি তো একেবারে মানে আকাশ থেকে পড়ার মতন ব্যাপার, একটা প্লেব্যাক। তখন বয়সটাও তো খুব কম ছিল, আমার বয়স তখন 21। তো এই অফার পেলাম। আমার প্রথম রিলিজ ছবি কিয়ামত থেকে কিয়ামত, এবং প্রথম রুনা লায়লার সাথে গান গাওয়া, তো মানে অদ্ভুত এক এক্সপিরিয়েন্স। মানে একটা স্বপ্নেরও ব্যাপার ছিল এমনই একটা। তখন আসলে স্বপ্ন দেখাটা শিখিনি, তখন তো আসলে ব্যান্ডের জোরে এতই মানে তারুণ্যের দীপ্ততা যে বুঝেই উঠতে পারিনি যে কি অসাধ্য সাধন করে ফেললাম। এই বয়সে এসে বুঝি যে আসলে আসলে সাধন করেছিলাম সেই 21 বছর বয়সে। বাহ, তারপরের গল্পটা শুনি। পরের গল্প তো মার কাট কাট, এরপরে আর কিছুই বলতে পারবো না। কিয়ামত থেকে কিয়ামত রিলিজ হওয়ার সাথে সাথে আমার জীবনটা একেবারেই পাল্টে গেল, একদম চেঞ্জ। প্রতিদিনই প্লেব্যাক, প্রতিদিনই দৌড়ঝাঁপ এই স্টুডিও থেকে, টার্নিং পয়েন্টটা শুরু হয়ে গেল একদম। আমরা কিন্তু সেই গানে একটু যেতে পারি যেটা রুনা লায়লা এবং আগুনের ডুয়েট ছিল। এখন তো সময় কাছে আসা, এ দুটি হৃদয় ভালোবাসা, তুমিও একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়। আগুন যে স্বপ্নগুলো দেখতো, শিল্পী আগুন কি সেই স্বপ্নগুলো পূরণ করতে পেরেছে? আমি আসলে স্বপ্ন দেখতাম বললে ভুল হবে। কিভাবে যে এই আমার পথ পরিক্রমা আমি নিজেই বলতে পারবো না, যে স্রোত আসলে আমাকে টানতে টানতে যে কোথায় নিয়ে গেল, এখনো যে কত কিছু করার বাকি, এবং কি যে করব আসলে কিছুই জানি না। সবকিছু সময়ের তালে তালে একটার পর একটা হয়ে যাচ্ছে, কেমন করে জানো। আরেকটি কথা বা গল্প একটু শেয়ার করতে চাই আমার শ্রোতাদের সাথে। শিল্পী আগুন যে অনেক ভালো লেখেন, অর্থাৎ গীতিকার হিসেবে আমরা পেয়েছি, এটা কিন্তু বেশিরভাগ লোকই জানে না। একটি গান আমি শ্রোতাদেরকে বলতে চাই, আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়। এই গানটি কিন্তু শিল্পী আগুনের নিজের লেখা। এই গল্পটির গল্প আমরা এবার শুনবো। মধ্যেখানে হঠাৎ করে একবার মাথার মধ্যে ভূত চাপলো যে আমি আর গান গাবো না। এটার কারণ হচ্ছে যে 94-95 এর দিকে হঠাৎ করে এত অখাদ্য কুখাদ্য মানুষজন গান গাওয়া শুরু করলো যে আমি খুবই মানে বিরক্তি বোধ করে ডিক্লেয়ার দিলাম যে আমি আজকে থেকে আর গান গাবো না। অডিওতে ডেফিনেটলি আমি প্লেব্যাক করে যাচ্ছিলাম তখন অনেক, কিন্তু অডিওতে আমি আর গান গাবো না। এই খবরটা গেছে বাচ্চু ভাইয়ের কাছে, আয়ুব বাচ্চু। উনি শুনে আমাকে ডেকে পাঠিয়ে বললেন যে তুই কি পাগলামি শুরু করলি, যে বলেছিস বলে তুই গান গাবি না। আমি বলেছি যে হ্যাঁ বস, আমি আর গান গাবো না অডিওতে। তখন উনি আমাকে ডেকে বললেন যে আগুন তুই আমাকে 2টা গান লিখে দে, আমি একটু সুর করি। আমি বললাম যে আপনি কার জন্য সুর করবেন? আমার জন্য, আমি তো গান গাবো না। বলছি গান গাবো না, বাস গাবোই না। তো বাচ্চু ভাই বললেন আচ্ছা ঠিক আছে, তোর গাওয়ার দরকার নাই, তুই আমাকে লিখে দে 2টা গান। তা আমি পতেঙ্গা সি বিচে গেলাম। ওইটা আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা। যখন মন খারাপ হয় আমি সবকিছু ফেলে টেরে পতেঙ্গা সি বিচে গিয়ে একা বসে থাকতে, একদম লোনলি, গিটারটা সাথে থাকে। তো সেই সি বিচে গিয়ে প্রথম লাইন বের হলো যে আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়। তারপরে তো আর কিছুই বেরোয় না, আর লিখতেই পারি না। সূর্য যখন একেবারে অস্ত যাচ্ছে তখন বাকি গানটা একদম গড়গড় করে লিখে ফেলা হলো। আমরা একটু গানে চলে যাই তাহলে। আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এই মনটা কেন বারে বারে ভেঙে যায়,
স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এমনটা কেন বারে বারে ভেঙে যায়। আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়, তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়। আশার সমাধি ঘিরে সেই পাখি আজ গান গায়, একাকী হেঁটে চলেছি আমি, হৃদয় মরুরায় এক সুখের বৃষ্টি এসেছিল অনেক অনেক, তাই মনে হয়। আচ্ছা, স্বপ্নের কথাই যখন এলো, সেই স্মৃতির কথাই যখন এলো, এমন কোন স্মৃতি কি আছে বাবা মাকে ঘিরে? একটু শুনি। স্মৃতি মানে কি আসলে আমি ওইভাবে কোনো স্মৃতির কথা বলতে পারবো না। আমার বাবা মাকে ঘিরেই আসলে আমার জীবনটা কোনো এক সময় ছিল। মাকে ঘিরে অতটা বলা যাবে না, বিকজ আমি একেবারেই রেকলেস ছিলাম ইয়াং এইজে। এখনো ইয়াংই আছি আমার নিজের ব্যক্তিগত মতামত। আই এম স্টিল ইয়াং অ্যান্ড উইল বি ইয়াং টিল ডেথ। তো আমার বাবার সাথে ছিল আমার মেইন সখ্যতা। কিছু একটা ভালো কিংবা খারাপ যাই করেছি না করেছি সমস্ত কিছু আমি শেয়ার করেছি আমার বাবার সাথে। আমি আগেই বলেছি যে আমার বাবা ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু, এবং দিন যত পার হয়েছে এই বয়সে এসে বুঝি যে আমার মা ছিলেন আমার পথপ্রদর্শক। এবং আমার স্মৃতি বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না আসলে। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে যাই। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। যখন খালার সাথে, তার মানে আমাদের দেশের স্বনামধন্য শিল্পী সাবিনা ইয়াসমিন, সে তো আপনার ছোট খালা, এটা আমরা সবাই জানি। সেই ছোট খালার সঙ্গে যখন এই প্লেব্যাকে কাজ করছেন, কেমন লেগেছিল? আসলে বুথের মধ্যে যখন আমি আর খালাম্মা ঢুকি, তখন মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর সাথে সাথে খালাম্মা আমাকে একটা কথা বলেছিলেন যে, আগুন রে, আমি কিন্তু এখন তোর খালা না, আমি তোর প্রেমিকা। বাহ! এবং এই ভেবে তুই গানটা গাবি। আমি আসলে সেই ভেবেই গানটা গেয়েছিলাম, এবং গানটা এত বেশি শ্রোতা প্রিয়তা পেল যে বলা যাবে না আসলে। হ্যাঁ, কতটা সহজ করে দিলেন তিনি আপনাকে। হ্যাঁ। আমরা এবার গানে চলে যেতে চাই। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। চমৎকার। সেদিন দেখা হয়েছিল সন্ধে বেলায় দুটি দোয়েলের পাশে 8টি বছর পরে। কি মনে পড়ছে কিছু? হ্যাঁ, এটা একেবারে নিজের বউর কথা মনে পড়ছে। তার সাথে আমার দেখা হলো যে সেদিন দেখা হয়ে গেল শিশু একাডেমিতে। ও নৃত্যশিল্পী, আমার ওয়াইফ টান্না ওর নাম। ওকে নিয়েই লেখা হয়েছিল এই গানটা। সেদিন দেখা হয়ে গেল। এবং প্রেম নিবেদনও মনে হয় এভাবে হয়েছিল। একদম সাথে সাথে প্রেম নিবেদন। যেদিন দেখা হলো তার 2 মাসের মধ্যে বিয়ে। বাহ! এবং আমরা জানি কিন্তু খুব ভালো আছেন আগুন ভাই তার পরিবারকে নিয়ে। হ্যাঁ। শিল্পী আগুন তো বাবাও হয়েছে। আমার 2 ছেলে। বড় ছেলের নাম মিছিল, ওর 21 বছর বয়স, আর ছোটটার নাম মশাল, ওর 12 বছর বয়স। তাহলে কি সবশেষ গান আমরা বাবা বলে ছেলে নাম করবে এই গানটি রাখবো? কারণ আমরা অলরেডি জেনে গেছি শিল্পী আগুনের ছেলেদের গল্প।
আসলে বাবা বলেছিলেন নাম করবে, কেমন করে যেন কাকতালীয় ভাবে সিনারিওটা মিলে গেছে। বাবা আসলে ভেবেছিলেন কিনা আমি আসলে জানি না, তবে হয়তো মনে মনে আশা করেছিলেন যে আমার এই ছোট ছেলেটা অনেক নাম করবে একদিন। ক্রেডিট গোজ টু আলম খান। আলম চাচার জোরেই আজকে আমি এবং কিয়ামত থেকে কিয়ামতের সিনেমাটার বদলতে আজকে আমি আগুন। আগুন, আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু আমরা কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় শ্রোতা, আজকে এ পর্যন্তই। আগামীতে আবারও নতুন কোনো তারকার সাথে গল্প হবে। সে পর্যন্ত ভালো থাকা চাই। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু এ কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন নন্দিতজন। ভালো লাগার প্রতি মানুষের জন্ম জন্মান্তরের একটা টান রয়েছে। ভালো লাগার কারণে মানুষ কত কি যে সৃষ্টি করেছে তার কোনো হিসেব নেই কোথাও। হাজার বছরের ইতিহাসে মানুষ ভালো লাগার কারণেই নিজেকে আবিষ্কার করেছে বারবার নতুনভাবে, নতুন রূপে। আর নিজেকে মেলে ধরার সেই বিরামহীন যাত্রায় মানুষ নিজের সৃষ্টি আর প্রকৃতির সীমাহীন বিশালতাকে এক সুতোয় গেঁথেছে, লিখেছে ইতিহাস, ধারণ করেছে ঐতিহ্য। প্রিয় শ্রোতা, এবারে থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে সাইপ্রাসের ঐতিহাসিক শহর পাফোস। অংশটি সংকলন করেছেন শেখ আবদুল্লাহ, আর তা পড়ে শোনাচ্ছেন কনুজ শিকদার। পাফোস সাইপ্রাসের একটি ঐতিহাসিক শহর, যা বিশ্ব ঐতিহ্য হিসেবে পরিচিত। সাইপ্রাসের পশ্চিম উপকূলে অবস্থিত এই শহরটি সংস্কৃতি, ইতিহাস এবং পুরাকীর্তির জন্য বিখ্যাত। পাফোস শহরটি একটি জীবন্ত জাদুঘরের মতো। শহরটির প্রতিটি ইট পাথরেই রয়েছে ইতিহাসের স্পর্শ এবং প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে প্রাচীন সভ্যতার নিদর্শন। 1980 সালে শহরটিকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো। পাফোসের ইতিহাস গ্রিক পুরাণের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। গ্রিক পুরাণ অনুসারে পাফোস শহরটি প্রেমের দেবী অ্যাফ্রোডাইটের জন্মস্থান। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করতেন যে অ্যাফ্রোডাইট সাগরের ফেনা থেকে জন্মগ্রহণ করেন এবং তিনি পাফোসের সমুদ্রতটে আবির্ভূত হন। ফলে প্রাচীনকালে পাফোস অ্যাফ্রোডাইটের পূজার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এখানে অ্যাফ্রোডাইটের একটি মন্দির ছিল, যা অনেক তীর্থযাত্রীকে আকৃষ্ট করত। এই মন্দিরের ধ্বংসাবশেষ এখনও রয়েছে। পাথুরে সৈকতে অবস্থিত মন্দির স্থানীয় এবং বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পর্যটকরা এখানে সৌন্দর্যময় সূর্যাস্ত উপভোগ করতে আসেন। পাফোস শহরটি দুটি প্রধান অংশে বিভক্ত। শহরের নিচের অংশকে কাতো পাফোস এবং উপরের অংশকে পানো পাফোস বলা হয়। কাতো পাফোস মূলত পর্যটকদের কাছে জনপ্রিয়, কারণ এখানেই রয়েছে পাফোসের প্রধান ঐতিহাসিক স্থানগুলি। এই অঞ্চলে রয়েছে পুরাকীর্তি, প্রাচীন রোমান মঞ্চ, রাজাদের সমাধি এবং মোজাইক শিল্পকর্মের নানা নিদর্শন। অন্যদিকে পানো পাফোস আধুনিক শহর, যেখানে শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং স্থানীয়দের বসবাস। পাফোসকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করার অন্যতম কারণ শহরটির অসাধারণ স্থাপত্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব। পাফোসের প্রত্নতাত্ত্বিক স্থানগুলি বিশেষভাবে রোমান যুগের প্রভাব এবং গ্রিক সভ্যতার নিদর্শন বহন করে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পাফোসের মোজাইক। এটি রোমান মেঝে মোজাইক শিল্পের একটি অসাধারণ উদাহরণ। এই মোজাইকগুলিতে গ্রিক পুরাণের নানা কাহিনী এবং চিত্র ফুটে উঠেছে। এই মোজাইকগুলি এতটাই নিখুঁত এবং বিস্তারিত যে এগুলি বিশ্বব্যাপী প্রসিদ্ধ। প্রিয় শ্রোতা, শুনছিলেন বিশ্ব ঐতিহ্য। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত আয়োজন ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জন্য আমাদের পরিবেশনা ছায়াছবির গান। আজ থাকছে 1968 সালে মুক্তিপ্রাপ্ত আবির্ভাব সিনেমা থেকে একটি গান।
আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে এই আমারে, কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। প্রিয় শ্রোতা, খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে শুনছেন গানটির কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন সত্য সাহা। চম্পাকলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, চম্পাকলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, তারি পথে আশার মুকুল, তারি পথে আশার মুকুল ছড়িয়ে দিয়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। ঝর্ণা হাসির বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে। ঝর্ণা হাসির বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে। তারে আমি খুশির ছোঁয়ায়, তারে আমি খুশির ছোঁয়ায় জড়িয়ে নিয়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আমাদের সাথে সময়টা দারুণ কেটেছে আপনাদের। আবার কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সচেতন নাগরিক হিসেবে সকল অবস্থায় সরকারি নির্দেশের প্রতিপালন করুন, আর সবার ঊর্ধ্বে প্রিয় মাতৃভূমিকে ভালোবাসুন। শ্রোতা, আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপ্পল। উপস্থাপনায় ছিলাম আপনাদের সাথে আমি আসফিয়া তাসনিম এবং আমি জিএম তারিক। প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন। শুভরাত্রি। শুভরাত্রি।